4:20 এসে পৌঁছলেন 4:20 নাগাদ ওয়াঘা সীমান্তে অভিনন্দন বর্তমান। পাকিস্তানের কবজায় ছিলেন দুদিন। তারপরে আন্তর্জাতিক প্রবল চাপ, ভারতের কূটনৈতিক চাপ সবকিছু নতি স্বীকার করে পাকিস্তান ফিরিয়ে দিল ওয়াঘা সীমান্তে। এই মুহূর্তে এখনো পর্যন্ত জানা যাচ্ছে যা প্রোটোকল মেনে কাজকর্ম চলছে, এখনো নাকি তিনি ওয়াঘা সীমান্তেই রয়েছেন। আটারিতে আর কিছুক্ষণের মধ্যেই তিনি আসবেন এবং দেশে ফিরে আসবেন। সেই অভিনন্দন বর্তমান, যার জন্য গোটা দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমরা এই নিয়ে, এই সাম্প্রতিক বিষয় নিয়ে, রাজনীতি নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, রয়েছেন অধ্যাপক, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, সেনাকর্তা, এবং আমাদের সঙ্গে মুম্বাইতে থাকবেন এনএসজির প্রাক্তন ডেপুটি কমান্ড্যান্ট। আমরা একবার দেখে নেব যে বীর সৈনিকের কথা বলা হচ্ছে, উইং কমান্ডার, যিনি পাকিস্তানের কবজায় থেকেও সাহসের পরিচয় দিয়েছেন। শত্রু শিবিরে বসেও তিনি শান্ত, শৃঙ্খল, দৃঢ়। চা খেতে খেতেই বলছেন কোনো গোপন তথ্য দিতে পারবেন না। যুদ্ধবন্দী হওয়ার পরেও দৃঢ় মানসিকতার পরিচয় দিয়েছেন যিনি, তিনি এখন বীরত্ব শৌর্যের এক দৃষ্টান্ত। বাবা অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল, পেশায় চিকিৎসক। মা বিশ্বের প্রায় সব যুদ্ধ উপদ্রুত এলাকায় কাজ করেছেন। সাহস তাই অভিনন্দন বর্তমানের ডিএনএতেই। গোফে স্টাইলের জন্য যাকে বীরাপ্পান বলে ডাকেন বায়ুসেনার সতীর্থরা। 2004 সালে ন্যাশনাল ডিফেন্স একাডেমি থেকে স্নাতক। বায়ুসেনার ভাটিন্ডা ও হালওয়ারা কেন্দ্র থেকে যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণ। সুখোই থেকে মিগ সব যুদ্ধবিমান চালাতেই পারদর্শী অভিনন্দন। 15 বছরের সার্ভিস লাইফে বরাবরই সাহসিকতা আর দৃঢ়তার পরিচয় দিয়েছেন উইং কমান্ডার অভিনন্দন। আক্রমণাত্মক মানসিকতাই তার জীবন দর্শন। অতীতেও একাধিকবার একথা বলেছেন অভিনন্দন। সাংবাদিকের প্রশ্ন ছিল, ভালো ফাইটার পাইলট হওয়ার জন্য কি প্রয়োজন? অভিনন্দনের উত্তর, আক্রমণাত্মক মানসিকতা। পাকিস্তানের হাতে যুদ্ধবন্দী হওয়ার পরও বারে বারে যে জীবন দর্শনের পরিচয় পাওয়া গিয়েছে। প্যারাশুটে পাক অধিকৃত কাশ্মীরে নামতেই অভিনন্দন বুঝতে পারেন সামনে বড় বিপদ। পাক জনতা ততক্ষণে তাকে ঘিরে ফেলেছে। সেই অবস্থাতেই কিছু গোপন নথি ও ম্যাপ খেয়ে ফেলেন অভিনন্দন। বাকি কাগজ জলে ভিজিয়ে নষ্ট করার চেষ্টা করেন। শত্রুঘেরা পরিস্থিতিতেও মাথা ঠান্ডা রেখেছিলেন অভিনন্দন। মত্ত পাক জনতাকে লক্ষ্য করে গুলি ছোড়েননি। নিজেকে বাঁচানোর থেকেও বেশি গুরুত্ব দিয়েছিলেন স্পর্শকাতর নথি নষ্ট করাকে। এই ইস্পাত কঠিন স্নায়ুর পরিচয় পাওয়া গিয়েছে পাক সেনার জেরার সময়ও। পাক সেনাকর্তার প্রশ্ন ছিল, ভারতের কোন অঞ্চলে বাস করেন? অভিনন্দনের উত্তর, আমার কি এটা আপনাদের বলা উচিত? আমি দক্ষিণাঞ্চল থেকে এসেছি। পাক সেনাকর্তার প্রশ্ন, আপনি কোন বিমান চালাচ্ছিলেন? অভিনন্দনের উত্তর, দুঃখিত মেজর, আমি এই বিষয়ে বলতে পারছি না, তবে আমি নিশ্চিত আপনারা বিমানের ধ্বংসাবশেষ পেয়েছেন। পাক সেনাকর্তার প্রশ্ন, আপনার মিশন কি? অভিনন্দনের উত্তর, দুঃখিত মেজর, আপনাকে এটা বলার অনুমতি আমার নেই। আকাশ যুদ্ধের অসম লড়াইয়েও হার মানেননি অভিনন্দন। অত্যাধুনিক F-16কে ডগ ফাইটে হারিয়েছেন অচল হতে বসা MiG-21 দিয়ে। দেশবাসীর কাছে তাই বীরত্বের আরেক নাম অভিনন্দন বর্তমান। নিউজ 18 বাংলা। আমি এই মুহূর্তে সরাসরি মুম্বাইয়ে চলে যাব প্রাক্তন ডেপুটি কমান্ড্যান্ট এনএসজি দীপাঞ্জন চক্রবর্তীর কাছে, এই কারণেই যে গোটা দেশের মানুষ অপেক্ষা করছিলেন, উদ্গ্রীব ছিলেন। আজকে অপেক্ষার অবসান হচ্ছে এরকম একটা মুহূর্ত যখন, সেই সময় 4:20 পরে এখন 8টা বেজে গেল, প্রায় 5 ঘন্টা অতিক্রান্ত, 4 ঘন্টা অতিক্রান্ত হতে চলেছে। এর মধ্যে প্রোটোকল এখনো সম্পূর্ণ হয়নি। তাহলে মনে করা হচ্ছে, তাহলে প্রোটোকল কতক্ষণ ধরে এই প্রোটোকলের বিষয়ে চলে, একটু যদি আমাদের দর্শকদের জন্য সংক্ষেপে যদি বিষয়টি বোঝানো যায়। দেখুন, খুবই সংক্ষেপে বলছি। এই প্রোটোকলের ব্যাপারটা যেখানে ওনাকে যখন হ্যান্ডওভার করা হচ্ছে পাকিস্তান সরকারের তরফ থেকে, এতে ডকুমেন্টেশন পার্ট প্রচুর থাকে, এই জন্য যাতে ভবিষ্যতে কোনো রকম আন্তর্জাতিক মঞ্চে কোনো রকম সমস্যায় পাকিস্তানকে পড়তে না হয়, ইনক্লুডিং ডিটেলড মেডিকেল রিপোর্ট। এবং এই মেডিকেল রিপোর্টটা ইজ ভেরি ইম্পর্টেন্ট,
যে পাকিস্তান থেকে যখন হ্যান্ডওভার করা হচ্ছে, যদিও ঠিক পিওডব্লিউ ডিক্লেয়ার না করা যায়, কারণ এখনো ওয়ার সেরকমভাবে সিচুয়েশন ডিক্লেয়ার হয়নি, বাট উনি পাকিস্তানের হাতে বন্দী ছিলেন, তখন যাতে ওনাকে কোনো রকম ড্রাগস ইনপুট করা হয়নি, কোনো রকমভাবে শারীরিক নির্যাতন করা হয়নি, এগুলো মেডিকেল রিপোর্টে খুব ডিটেলে থাকা উচিত, যাতে ভবিষ্যতে এ নিয়ে কোনো রকম কোনো সন্দেহ না তৈরি হয়, কোনো রকম জটিলতা না সৃষ্টি হয়। সো এবং এছাড়া বিভিন্ন রকম ডকুমেন্টেশনে সাইন করানো হয়। তো জেনারেলি এই সমস্ত প্রসেসে 3 থেকে 4 ঘন্টা তো লাগেই। তারপর আমাদের ওটাও দেখতে হবে যে এটা কিন্তু নর্মাল যুদ্ধবন্দী বা পিওডব্লিউ এক্সচেঞ্জ নয়, এটা খুবই একটা স্ট্রেসফুল সিচুয়েশনের মধ্যে রয়েছে। হতে পারে এটা একটু টাইম লাগবে, আরো অন্তত ঘন্টা খানেক, 9টা 9:30, বাট এর মধ্যে ডেফিনেটলি রিলিজ হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই, সন্দেহের কোনো কারণ নেই। ঠিক, অর্থাৎ আমরা আরো অপেক্ষা করব, আমাদের এই আলোচনা চলবে, তবে আপনাদেরকে সময়ে সময়ে আমরা জানাতে থাকব কখন নাগাদ আমরা ভারতবাসী আমরা অভিনন্দনকে সামনে পেতে পারি বা দেশে ফেরাতে পারি, আমরা সেই জন্য অপেক্ষা করব। আমি সম্পূর্ণ গোস্বামী, আন্তর্জাতিক বিশেষজ্ঞ, আমি সম্পর্ক বিশেষজ্ঞ। আমি আপনার কাছে জিজ্ঞেস করব, একদিকে যখন ইমরান খান শান্তির বার্তা দিতে চাইছেন, একদিকে যখন অভিনন্দন বর্তমানকে আমরা ফিরে পাচ্ছি, আমরা অন্যদিকে কাশ্মীরে ইতিমধ্যেই 5জন পুলিশ জওয়ান সহ 5 জনের মৃত্যু হলো জঙ্গি আক্রমণে, জঙ্গিরাও নিহত হয়েছে 2 জন। কোথায় কি প্রসেস, কোথায় শান্তি, কিসের শান্তি? দেখানো, লোক দেখানো। দেখুন, এখানে একটা বিষয় যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পাকিস্তান ইজ প্রুভড ফেইল্ড নেশন। আমরা যদি আন্তর্জাতিক সম্পর্ক বা যদি আন্তর্জাতিক আবহাওয়াতে দেখি, পাকিস্তান কিন্তু ইজ আ ফেইল্ড নেশন। এবং এই ফেলিয়ারের পেছনে যেটা খুব গুরুত্বপূর্ণ কারণ, সেটা হচ্ছে পাকিস্তানের সিভিলিয়ান গভর্নমেন্টের পাশাপাশি একটা প্যারালাল সরকার চালায় আর্মি এবং আইএসআই, এবং এই আর্মি এবং আইএসআই তাদের অধিকাংশ এনার্জি ব্যয় করে কিভাবে কাশ্মীরে লাইন অফ কন্ট্রোল ভায়োলেশন করা যায় এবং কাশ্মীরে একটা উত্তেজনা সৃষ্টি করে রাখা যায়। এদিকে যেটা আমরা অ্যাপারেন্টলি দেখতে পাচ্ছি যে ইমরান খান যে শান্তির বার্তা দিচ্ছে, অভিনন্দন বর্তমানকে ফেরানোর একটা প্রচেষ্টা জারি রেখেছে, এটার পেছনে 2টো মেজর পাওয়ার কাজ করছে। একটা হচ্ছে যে আমরা যদি ঠান্ডা যুদ্ধের সময় যে পাকিস্তান, চায়না এবং আমেরিকার যে ট্রাইপার্টাইট অ্যালায়েন্সটি তৈরি হয়েছিল, সেই অ্যালায়েন্সের দ্বারা আমরা ইতিহাসে দেখে এসেছি যে পাকিস্তানকে 2টো ক্ষমতাশালী রাষ্ট্র বরাবর কিন্তু সাপোর্ট দিয়ে এসছে। কারণ পাকিস্তান ইজ ইকোনমিক্যালি আ ফেইল্ড নেশন। পাকিস্তান ডোমেস্টিক যে পলিটিক্যাল যে সিনারিও, সেটাতেও কিন্তু পাকিস্তান অত্যন্ত ফেলিয়ার জায়গায় চলছে, এবং সামরিকের জায়গায় আমি যাচ্ছি না। সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তান যখন দেখছে যে আমেরিকা বারবার করে চাপ সৃষ্টি করছে যে তাকে মাসুদ আজহারকে রিকগনিশন দিতে হবে অ্যাজ আ গ্লোবাল টেররিস্ট, অন্যদিকে চায়নার যে বিগত কয়েকদিনে যে অ্যাটিটিউড এবং চায়না পরোক্ষে যে ভারতের পাশে দাঁড়িয়েছে, সেটার পেছনে অবশ্যই চায়নার একটা ন্যাশনাল ইন্টারেস্ট আছে, সেটা নিয়ে আমি পরে আসছি। কিন্তু এই যে একটা চাপ, স্পেশালি চায়না এবং আমেরিকা, যারা পাকিস্তানের সবচাইতে ক্লোজ অ্যালাই বলে আমরা ধরে নিতে পারি, এই চাপের বিরুদ্ধাচরণ করছেন, তখনই কিন্তু পাকিস্তান অ্যাপারেন্টলি দেখাচ্ছে যে আমরা যুদ্ধের অ্যাবসলিউটলি বিপরীতে এবং আমরা শান্তি চাইছি, আমরা পিস টকের মাধ্যমে সমস্যা মেটাতে চাইছি। কিন্তু ঠিক অন্যদিকেই তাদের যে চিরাচরিত যে আচরণ আমরা দেখেছি, সেটাকেই চালিয়ে যাচ্ছে। আমি আরো একবার দীপাঞ্জনের কাছে যাওয়ার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি পাকিস্তান আন্তর্জাতিক চাপের মধ্যে পড়েছে, আন্তর্জাতিক চাপের মধ্যে পড়েও মানে এতটাই ঔদ্ধত্য থাকতে পারে, এতটাই ঔদ্ধত্য হতে পারে পাকিস্তান যে কোনো কিছুই মানতে চায় না, এখনো চলছে। একদিকে শান্তির কথা বলছে, একদিকে কাশ্মীরে গুলি চলছে, সংঘর্ষ বিরতি লঙ্ঘন চলছে। দেখুন, এটা নিয়ে তো বহুবার আলোচনা হয়েছে, আরেকবার আমি বলছি, পাকিস্তান মানে কি? পাকিস্তানের তো একটা সংজ্ঞা হবে। আমরা যদি পাকিস্তানের ডেমোক্রেটিক প্রসেসটা দেখি, ইমরান খান ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান, কিন্তু তার ক্ষমতা রাওয়ালপিন্ডির 100 কিলোমিটার রেডিয়াসের মধ্যে। তার বাইরে যে পাকিস্তান, সেটা কোথাও মোল্লাতন্ত্র চালায়, যেটা বলা হয় MMM, মোল্লাস, মৌলভিস, মিলিটারি। এই এরিয়াটা যেখানে আইএসআই, মিলিটারি, মোল্লাতন্ত্র চলে, সেখানে ইমরান খানের কোনো কথা চলে না, কোনো কথার দামও নেই।
এবং এটা আমি দুদিন আগে আপনাদের চ্যানেলে বলেছি, আবার বলছি, নাও ইটস দ্য কোশ্চেন অফ সার্ভাইভাল ফর আইএসআই। এবার আইএসআই সারা পৃথিবীতে, আইএসআইএস যখন শেষ হয়ে যায় মোটামুটি, তখন সারা পৃথিবীর জিহাদের একটা ব্যাকবোন ধরা হয় আইএসআইকে, এবং তার জন্য ওরা কোটি কোটি, হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি টাকা পায়। এবার এই সার্ভাইভালের প্রশ্নের জন্যই আইএসআইকে দেখাতে হবে যে ভারতবর্ষের ভেতরেও আমরা ওই 1000 কাটস এটা আমরা করতে পারি। এটা তো হবে। ইমরান খান বলে দিল কিছু এবং সেটা কাল থেকেই পাকিস্তানের লোকেদের মাইন্ডসেট চেঞ্জ হয়ে যাবে, এটা আমি তো বিশ্বাস করতে রাজি নই। তো আমার প্রশ্ন হচ্ছে, যেটা আমি আগেও তুলেছি, আবার বলছি, আমরা কি শুধু বিজয় উৎসবে মেতে থাকবো, না আমরা ইন্টারনাল সিকিউরিটিতে আমাদের আরো বেশি করে নজর রাখতে হবে, আরো ফোকাস করতে হবে? কারণ দিস ইজ দ্য টাইম যখন আমরা আমাদের ডিফেন্স ভুলে গিয়ে আমরা ঢাক ঢোল নিয়ে নাচবো, অথবা হোয়াটএভার। আই এম নট গেটিং ইনটু পলিটিক্যাল। বিজয় উৎসবে তো মাতবই সন্ময় বন্দ্যোপাধ্যায়। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার, সেই সরকার সিদ্ধান্ত নিয়েছে সেনাদের হাতে সম্পূর্ণ স্বাধীনতা সিদ্ধান্ত নেওয়ার। আজকে যে কাজ আমরা করে দেখালাম, ইমরান খানের দ্বিচারিতাও আমাদের সামনে উঠে আসছে। আজ পর্যন্ত কোন সরকার পাকিস্তানের এই খুল্লাম খুল্লা বিষয়কে তুলে আনতে পেরেছে? এটাই তো সার্থকতা। বিষয়টা একটু অন্যভাবে দেখা দরকার। আজকে যখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা বিজয় উৎসবের কথা ভাবছি, সেই সময় 5 জন সেনা এবং সাধারণ নাগরিক মারা যাচ্ছে। এখান থেকেই প্রশ্নটা বেরোনোর জায়গা, কিন্তু এইখান থেকেই যে আমরা একদিকে পাকিস্তানের দ্বিচারিতার মধ্যে পড়ছি, ইন্টারনাল দ্বিচারিতাও কিন্তু আমাদের কাজ করছে। আমি কেন এ কথাটা বলছি? এই কারণে যে সময়টা দাঁড়িয়ে কংগ্রেস বলছে বা কংগ্রেসের প্রেসিডেন্ট বলছেন, উই স্ট্যান্ড বাই দ্য গভর্নমেন্ট, উই স্ট্যান্ড বাই দ্য মিলিটারি, ঠিক সেই সময় দাঁড়িয়ে আমরা কি দেখছি? একটার পর একটা ঘটনা। মোদির 3 দিনে যদি স্টেটমেন্টগুলো একটুখানি খেয়াল করে দেখবেন যে সেখানে 15,000 কেন্দ্র খুলে ভিডিও কনফারেন্সিংয়ে বিজেপি কর্মীদের উদ্বুদ্ধ করছেন যে কিভাবে বুথে জিততে হবে। ইজ দিস দ্য টাইম? যেখানে দাঁড়িয়ে কংগ্রেস, আমি বলি এরকম হয় 1 কোটি মানুষ অন্তত জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হলেন, অসুবিধা কি আছে? না, জাতীয়তাবাদের মুশকিলটা হচ্ছে, ন্যাশনালিজমের একটা খুব বিখ্যাত কথা আছে নোয়াম চমস্কি, যেখানে বলছে ন্যাশনালিজম ইজ অ্যান ওয়ে অফ অপারেশন। আমি কি করে বলবো না যে এই ন্যাশনালিজম, এই জাতীয়তাবাদ যেটাকে তোলা হচ্ছে, সেই জাতীয়তাবাদের মধ্য দিয়ে একটা বিভাজন তৈরি করা হচ্ছে ভারতবর্ষের মধ্যে। পাকিস্তানের বিরোধিতা বা উগ্রপন্থীদের বিরোধিতা মানে কিন্তু মুসলমান বিরোধিতা নয়, এটা বুঝতে হবে ভারতবর্ষকে। যদি এটা আমরা না বুঝতে পারি, ভবিষ্যতে কিন্তু অনেক ডিভিডেন্ড কিন্তু ভারতবর্ষে। সেই কারণেই বোধহয় নরেন্দ্র মোদী আজকে বলেছেন যে নিরাপত্তার স্বার্থে, দেশের নিরাপত্তার স্বার্থে যাই করতে যাচ্ছেন তিনি, কেউ না কেউ তাকে বাধা দিচ্ছেন। না, বিষয়টা হচ্ছে, দেখুন, বুঝতে হবে যে সীমান্তের ওপারে পাকিস্তান মানে একটা রাষ্ট্রকে সিগালের সঙ্গে তুলনা করা যেতে পারে, ধূর্ত। একই সঙ্গে যখন আন্তর্জাতিক চাপের কাছে মাথা নত করে আমাদের অভিনন্দনকে, বর্তমানকে ফেরত দেওয়ার প্রক্রিয়া চালাচ্ছে, একই সময় সীমান্ত বিরোধী সীমান্ত লঙ্ঘন করছে। এই যে দ্বিচারিতা সারা পৃথিবী দেখছে। আজকে তাদের যে ব্যারিয়ার, মানে একটা কথা আছে যে পাকিস্তানে আর্মি ঠিক করে গভর্নমেন্টের আয়ু, আর ভারতবর্ষে গভর্নমেন্ট ঠিক করে সেনা প্রধানের তার যে সার্ভিস লাইফ কতটা হবে বা দায়িত্ব। এবার প্রশ্ন হচ্ছে যে পাকিস্তানে যে গভর্নমেন্টই আসুক না কেন, আমরা বারবার দেখেছি যে তারা পরিবেষ্টিত থাকছে একটা ফান্ডামেন্টালিস্ট, একটা আইএসআই, মিলিটারি দ্বারা। সুতরাং পাকিস্তান গভর্নমেন্টের ডিসিশন যাই করুক, আসলে তারা বাধ্য করছে। কারণ আপনারা দেখেছেন এনকাউন্টারে, দুঃখজনক যে আমাদের সেনারা আজকেও প্রাণ হারিয়েছে। হ্যাঁ, কিন্তু আমরা জঙ্গিকে এনকাউন্টার করেছি। বিস্তীর্ণ অঞ্চল, বিভিন্নভাবে সেনা চেষ্টা করেও বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা ভেতরে এনকাউন্টার করে মারতে হচ্ছে। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যে পরিমণ্ডলটার আজকে হয়তো ইতিহাস এত যাওয়ার নেই, কিন্তু যে আপনার জম্মু কাশ্মীর, বিশেষ করে কাশ্মীর, তার যে জনবিন্যাস, সেই জনবিন্যাসের মধ্যে একটাও পজিটিভ ব্যাপার যদি থাকে, সেটা আমি বলবো যে কাশ্মীরি যুবকরা কিন্তু তারা সেনাবাহিনীতে অংশগ্রহণ করার জন্য লাইন দিয়েছে। এই পুলওয়ামা কাণ্ড থেকে আজকে পর্যন্ত এটা একটা সদর্থক দিক এবং তাকে নিশ্চয়ই ধন্যবাদ জানাতে হবে। কিন্তু একই সঙ্গে ভারতবর্ষের কোনো আপনি যখন বলছেন, দেখুন, ভোট যুদ্ধ সেটা একটা বিষয়,
আর দেশের যে নিরাপত্তা, বিরোধীরা তো ভোট যুদ্ধের সঙ্গে মিলিয়ে দিচ্ছে, সেটাই তো বিষয়, মিলিয়ে দেওয়া। আমি একটা মানুষের, যেমন একটা প্রধানমন্ত্রী, তার নিজের দলের ব্যাপার আছে, তিনি তার দলের কথা বলতেই পারেন, কিন্তু আমি বুঝতে পারছি না যে অনেকেই এমন কথা বা এমন স্টেটমেন্ট এই সময় করছেন যেন মনে হচ্ছে তারা ভারতীয় হিসাবে স্টেটমেন্টটা করছেন না। আমি দেশাত্মবোধকের ব্যাপারটা পরে, কিন্তু কোথাও কি এই ব্যাপারটাকে আমি আসছি অয়ন বাবু, আমাকে একটা কথা বলতে, অনেকটা সময় বলেছেন, আমি একটা কথা বলি যে পাকিস্তানেরও যদি বিরোধী পক্ষের বিলালকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল কোন একটি সংবাদ মিডিয়ার কাছ থেকে ইসলামাবাদে, তিনি বলেছেন যে আমার সরকারের প্রতি যা অভিযোগ আমি পার্লামেন্টে বলবো। কিন্তু এখানে কি কোথাও সুযোগ দিলেন আপনারা বিরোধীদেরকে অভিযোগ আনার? আপনি বলছেন যে এটা দেশের পক্ষে ঠিক নয়, কিন্তু কোথাও কি বিরোধীদেরকে এই অভিযোগটা দিলেন আপনারাই, যে বিরোধীরা এই অভিযোগটা আনতে পারে, সেই সুযোগটা কোথাও দিলেন কিনা? কারণ আপনি বলছেন যারা বলছে বিরোধিতা করছে তারা দেশের হয়ে বিরোধিতা করছে বলে মনে হচ্ছে না, দেশের হয়ে বিরোধিতা করছে, পাকিস্তানের হয়ে সপক্ষে কথা বলছে, এরকম বড় অভিযোগ আনলেন পঙ্কজ রায়। আমি আসব কেন বিরোধীরা এটাকে রাজনীতিকরণ মোদির বিরুদ্ধে আনছেন। কারণ সরকারি অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে বিরোধীদের নিশানা করলেন প্রধানমন্ত্রী এবং খোঁচা দিয়ে তার প্রশ্ন, কয়েকটি রাজনৈতিক দল সমর্থন করেন না সেনাকে, কি সন্দেহ করে সেনাকে, এই প্রশ্ন তুললেন তিনি। পয়লা মার্চ তামিলনাড়ুর কন্যাকুমারীতে সরকারি অনুষ্ঠান, সেখানে ভাষণ দিতে গিয়ে সেনার সাফল্যের কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী, নাম না করে বিঁধলেন কংগ্রেস পরিচালিত ইউপিএ আমলকেও। 26/11 happened in India, expected action against terrorists, but nothing happened. Uri happened. You saw what our brave soldiers did. Pulwama happened, and you saw what our brave air warriors did. I salute all those who are serving the nation. 14 ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হামলার 12 দিন পর প্রত্যাঘাত করে ভারতীয় বায়ুসেনা। পাকিস্তানে ঢুকে বালাকোটে জঙ্গি শিবির গুঁড়িয়ে দেয়। দেশ জুড়ে তখন উল্লাস, সমস্ত রাজনৈতিক দলের নেতাদের গলাতেই তখন বীর সেনাদের জয়ধ্বনি। মোদী মন্ত্রিসভার সদস্যরা এই সাফল্যকে মোদীর কৃতিত্ব বলে দাবি করতে শুরু করেন। এর পরের দিন অর্থাৎ 27 ফেব্রুয়ারি পাকিস্তান পাল্টা হামলা করে, আকাশসীমা লঙ্ঘন করে নিশানা করে ভারতীয় সেনা পরিকাঠামোকে। সেদিনই বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠকে বসেন বিরোধী দলের নেতারা। তারা জানতে চান ভারতীয় বায়ুসেনার প্রত্যাঘাতে ক্ষয়ক্ষতি কিরকম হয়েছে, কজন জঙ্গি মারা গেছে। এরপর বিজেপি বিরোধী 21টি দল বৈঠক করার পর বিবৃতিও দেয়। National security must transcend narrow political considerations. The leaders observed that the Prime Minister has regrettably not convened an all-party meeting as per the established practice in our democracy. বিরোধীরা বারবার দাবি করছে তারা দেশের বীর সেনাদের পাশে, কিন্তু মোদী সরকার সেনার বলিদান নিয়ে রাজনীতি করতে চাইছে। এই প্রেক্ষাপটে এদিন পাল্টা জবাব দিলেন নরেন্দ্র মোদী, দেশপ্রেমের পালে হাওয়া তুলে নিশানা করলেন বিরোধীদের। Sadly, a few political parties guided by Modi hatred have started hating India. No wonder, while the entire nation supports our armed forces, they suspect the armed forces. The world is supporting India's fight against terror, but a few parties suspect our fight against terror. বৃহস্পতিবার 3 বাহিনীর প্রধানদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী। তারপর সাংবাদিক বৈঠক করেন সেনা কর্তারা। সেখানেও জানতে চাওয়া হয় পাকিস্তানে ঢুকে ভারতীয় বায়ুসেনার প্রত্যাঘাতে ক্ষতি কি হয়েছে। সেনা কর্তারা স্পষ্ট করে দেন যা যা লক্ষ্য ছিল সবই ধ্বংস করা হয়েছে। তথ্য প্রমাণ তুলে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের হাতে। हमारे पास एविडेंस है कि जो हम करना चाहते थे, जो हम टारगेट को जितना डिस्ट्रॉय करना चाहते थे, जो इफेक्ट हमको चाहिए था वो हमको इफेक्ट मिल गया। अब वो गवर्नमेंट के ऊपर है कि हायर लीडरशिप पे कि किस तरह, कब और कैसे वो एविडेंस देना है या नहीं दिखाना। পর্যবেক্ষকদের একাংশের মতে 2016 সালে সার্জিক্যাল স্ট্রাইকের পর যেভাবে তা জাতীয় রাজনীতিতে ইস্যু হয়ে উঠেছিল, এবারের এয়ার স্ট্রাইক নিয়েও ভোটের ময়দানে পারদ চড়তে পারে। নিউজ 18 বাংলা।
আমরা আর কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে খবরাখবর দেব যে কি পরিস্থিতি এই মুহূর্তে এবং কোন পরিস্থিতিতে এই মুহূর্তে রয়েছেন অভিনন্দন বর্তমান। তবে তার আগে যে আলোচনা চলছিল, নোটবন্দি থেকে জিএসটি সব ক্ষেত্রেই মোদি বিরোধিতায় সর্বাগ্রে মোদি বিরোধিতা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল তিনি যে মন্তব্য করেছেন এই বিষয়টি নিয়ে যে রাজনীতি করা হচ্ছে, পরিষ্কার অভিযোগ করেছেন এই যুদ্ধ নিয়ে, লড়াই নিয়ে, জওয়ানদের রক্ত নিয়ে। সুমনদা, এক্ষেত্রে অনেকে বলছেন যে এবার বিরোধীদের প্রথম আসলে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা নিয়েও। আর বিজেপি বলছে, দেখলেন নরেন্দ্র মোদী কি বলছেন, কোথাও জাতীয়তা বোধের দিক থেকে এখন রাজনীতি করা উচিত নয়, এটাও বলা হচ্ছে। এই সময় বলাটা উচিত কি উচিত না? না দেখুন, না মানে আপনি আভ্যন্তরীণ ক্ষেত্রে কিন্তু বিরোধী দলের সমস্ত বিরোধী দল তারা একসঙ্গেই রয়েছে সরকারের পাশে, বা মানে সেনার পাশেও রয়েছে, সরকারের পাশেও রয়েছে। কিন্তু সরকারের কিছু কিছু কার্যকলাপ নিয়ে তো প্রশ্ন উঠছে। ধরুন এই যে মানে এই পাকিস্তানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিলে 22টা সিট কর্ণাটকে পাওয়া যাবে, এই কথাটা তো ইয়েদিউরাপ্পা বলেছেন গতকাল কর্ণাটকের মাটিতে দাঁড়িয়ে। এই কথাটা ইয়েদিউরাপ্পা তো অন্য কোনো বিরোধী দলের প্রতিনিধি নন, হ্যাঁ, লখনৌতে উনি একরকম কথা বলছেন। ধরুন এই যে সবচেয়ে আমার মেরা বুথ সবচেয়ে মজবুত, এই যে কর্মসূচি চলছে, এই যে গোটা টানা পড়েন অভিনন্দন বর্তমানকে ফিরিয়ে আনার গোটা প্রসেসটা, এই প্রসেসটা যখন চলছে তার পাশাপাশি, এবং এই যে ফ্রি হ্যান্ডের কথা বলা হচ্ছে, এটা প্রথম দিন থেকে আমি বারবার ধরে বলার চেষ্টা করছি যে এই ফ্রি হ্যান্ডটা কিন্তু শুধুমাত্র প্রচার। গতকাল বালাকোটের ওই যে হামলা হয়েছিল ভারতীয় বায়ুসেনার তরফ থেকে, মনে করেন যে আমাদের দেশের যা নিয়ম তাতে ফ্রি হ্যান্ড বলতে যেটা বোঝায় সেটা সম্ভব কাম্য না, কিন্তু ফ্রি হ্যান্ড বলে স্বাধীনতা দেওয়া হয়েছে, এবার অনুমতি নিতে হবে যেটা বলা হচ্ছে। সেটা তো গতকালই যে তিনটে বাহিনীর যে সাংবাদিক সম্মেলন, তাতেও তো জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনাদের কাছে এনাফ এভিডেন্স রয়েছে কিনা। তা সেই এভিডেন্স ওনারা বলছেন যে এভিডেন্স আছে, কিন্তু এভিডেন্স প্রকাশ হবে কিনা এটা সরকার সিদ্ধান্ত নেবে। তার মানে সেনাদের হাতে ব্যাপারটা নেই, সরকারই সিদ্ধান্ত নিচ্ছে। আমি জাস্ট এই কথাটা বলতে চাইছি, এই যে ফ্রি হ্যান্ড করে যে একটা নতুনতর মোদী নির্মাণের যে প্রক্রিয়া চলছে, এই প্রক্রিয়াটা কিন্তু খুব স্বাভাবিকভাবে একটা উগ্র জাতীয়তাবাদী আবহাওয়া তৈরি করার একটা প্রচেষ্টা। বা ধরুন গতকাল ওই বায়ুসেনার এয়ার ভাইস মার্শাল যেটা বলছেন যে নিহত জঙ্গির সংখ্যা এই মুহূর্তে বলাটা প্রিম্যাচিওর, অর্থাৎ কতজন মারা গেছেন এই সংখ্যার, এবং খুব স্বাভাবিকভাবে যে কটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই মুহূর্তে ভারতবর্ষের মানুষ, সারা পৃথিবীর মানুষের কাছে আছে, বিভিন্ন পৃথিবী বিখ্যাত সংবাদ মাধ্যম, সেই মার্কিন সংবাদ মাধ্যম থেকে শুরু করে রয়টার্স পর্যন্ত বিভিন্ন সংবাদ মাধ্যম, তারা প্রশ্ন তুলছে। যে আমার কথা হচ্ছে যে তারা প্রশ্ন তুললে কি আমাদেরকে উত্তর দিতে হবে? অবশ্যই সারা বিশ্বের কাছে আপনাকে জবাবদিহি করতে। আজকে ধরুন এই যে অভিনন্দন বর্তমান দেশে ফিরে আসছেন, এটা কি শুধু ভারত সরকারের কৃতিত্ব, না এটার পেছনে আন্তর্জাতিক চাপের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে? আজকে ধরুন চীন থেকে শুরু করে রাশিয়া থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র, প্রশ্ন উঠছে এটা পঙ্কজদা যে শুধুমাত্র নরেন্দ্র মোদী কৃতিত্ব নিচ্ছেন, যে কোনো জনসভায় গিয়ে রাজনীতি করছেন। এই কারণেই কিছুক্ষণ আগে আমরা যেটা দেখলাম যে দুটো দলের কথা বলছেন, অর্থাৎ তৃণমূল এবং কংগ্রেস, এই দুটো দলের কথা বলছেন, পরিষ্কার কথা। কেন বলার দরকার কি? রাজনীতি করার কি প্রয়োজন এই মুহূর্তে? না দেখুন, বিষয়টা হচ্ছে যে আন্তর্জাতিক যে চাপ তৈরি করা হয়েছে, নিশ্চয়ই ভারত সরকার সেটা করার ব্যবস্থা করতে পেরেছে, পরিস্থিতি বা পরিমণ্ডল তৈরি করতে পেরেছে, এবং একেবারেই যে একটা ইসলামিক রাষ্ট্র, তাদের ইসলামিক কান্ট্রিগুলোর কনফারেন্সে তারা নিজেরাই প্রথম কোণঠাসা হয়েছে। এবং এই প্রথম বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ গেলেন, তিনি হচ্ছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে, এবং তিনি সেখানে দর্থ ভাষায় তিনি নিন্দা করেছেন এবং এই টেরোরিস্টদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা বলেছেন। এটা তো ভারতবর্ষের যে আন্তর্জাতিক সম্পর্ক, তার নীতি, তার তো ফল। কিন্তু সেখানে একা নরেন্দ্র মোদী, আপনি আমাকে একটা উদাহরণ, আমি শুনতে চাই, রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে বলছেন, এটা কি রাজনীতি নয়? ঘটনা ঘটেছে, আমরা তো দেখেছি যে কুলভূষণ যাদব, তাকে আন্তর্জাতিক আদালত পর্যন্ত পৌঁছতে হয়েছে। এই লড়াই তো চলেছে, আজও চলছে। কিন্তু সেখানে এই রকম আমাদের যে সেনা আমার উইং কমান্ডার, তাকে আমরা ফেরত আনতে পেরেছি, এটা তো সদর্থক। যেটা সদর্থক সেটা বলতে অসুবিধাটা কি? না, কোনো বলতে অসুবিধা নেই। তো আমরা সদর্থক জিনিসটাকে সদর্থক বললে তো বলাই তো পছন্দ করি, আমরা তো অন্য জায়গায় বলার চেষ্টা করছি। আপনি একটা কথা বলেছেন যে কত জঙ্গি মারা গেছে,
যিনি মনে করছেন জঙ্গি কত আমি না, জানতে জঙ্গি পারছি কত না, না, মানে- তারা আবেদন করুন, তারা ভারত সরকারকে আবেদন করুন, ভারত সরকারের পাসপোর্ট দেবে, ভারত খরচ সরকার দেবে এবং ভারত সরকারের বালাকোটে তরফ থেকে কোনো গিয়ে বিবৃতি আছে কি? জঙ্গি নিহত জঙ্গিটা কাউন্ট করে তিনি আসবেন। আপনি বলুন না যে ভারত সরকারের দেব। তরফ থেকে কোনো ভারত বিবৃতি সরকারকে আছে, আমরা অনুরোধ ভারত করব। সরকারের তরফ থেকে আমরা কোনো এই বিবৃতি এই নেই। প্রসঙ্গে আমি বলছি না, গতকাল একটা বললেন প্রশ্ন যে উঠছে, আপনি- কিন্তু আমি যে প্রশ্নটা করলাম, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে বিরোধী রাজনৈতিক দলগুলোকে টার্গেট করছেন, এটা কি উচিত? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার বিরোধী দলগুলিকে টার্গেট করছেন, এটা কি উচিত? বিরোধী দলও প্রশ্ন করছে বলেই তার উত্তর দিতে হচ্ছে। দীপাঞ্জন চক্রবর্তী, করেছেন দীপাঞ্জন চক্রবর্তী। আমি দুটো প্রশ্ন করতে চাই। এক নম্বর আমি বলি, এটা বলে রাখা ভালো, এই যে বারবার ক্লেম করা হচ্ছে যে সেনাবাহিনীকে ফুল ইন্ডিপেন্ডেন্স দেওয়া হয়েছে, এটা এই কথাটা কি মানে হয় আমি বুঝি না। এটা কি কখনো বিশ্বাস করবে কেউ যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইয়া ডিফেন্স মিনিস্টারের সঙ্গে, রাষ্ট্রপতির সঙ্গে কথা না বলে আমাদের আর্ম ফোর্সেস, ইন্ডিয়ান আর্মি, নেভি ইয়া এয়ারফোর্স তারা গিয়ে ইন্ডিপেন্ডেন্টলি অপারেশন করবে? সো এই কথাটা কোনো মানে হয় না। এইটুকু স্বাধীনতা চিরকাল ছিল, আবার এইটুকু কন্ট্রোলও চিরকাল ছিল। নতুন করে এটা বলা মানে পলিটিক্যাল স্টান্ট, লেট আস অ্যাকসেপ্ট ইট। নাম্বার টু, যে নিয়ে বিতর্ক চলছে যে ওখানে 300 জঙ্গি ছিলেন ইয়া 270, দেখুন এটা আমি বলি দিই একটু টেকনিক্যাল ব্যাপার, যে কখনো এরকম একটা এয়ার স্ট্রাইক হলে তার আগে গ্রাউন্ড লেভেল এসপায়োনেজের দরকার পড়ে, যেটা আমাদের এজেন্সিগুলো করে। আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি, যেহেতু আমি এজেন্সিতে কাজ করেছি। আমাদের সেই যে রিপোর্টটা আমরা পাঠাই, সেই রিপোর্টটাকে বিভিন্নভাবে অ্যানালিসিস করা হয়, তার ভ্যালিডিটি দেখা হয়, তার অথেন্টিসিটি চেক করা হয়, তারপরে এয়ারফোর্স ডিসাইড করলো কি ওখানে আমরা স্ট্রাইক করব। এইবার প্রশ্ন হচ্ছে, কেউ ওখানে গিয়ে হেড কাউন্ট করে না, কে এখানে 300 আছে, 270 আছে, আর 400 আছে। একটা অ্যাপ্রক্সিমেট ওরা ক্যালকুলেট করা হয়, সেটাকে পাঠিয়ে দেওয়া হয় ভারতবর্ষে, সেখানে অ্যানালিসিস হয়, তারপরে এয়ার স্ট্রাইক হয়। এয়ার স্ট্রাইক রাত 3:30টার সময় ওখানে তো বসে কেউ গোনেনি কে 350 মরছে, 5 জন মরছে, ইয়া কেউ মরছে না। ইয়েস, ওটা যদি জৈশে মোহাম্মদের একটা আউটফিট থাকে, সেখানে 300 লোকের মুভমেন্ট হওয়ার একটা সুযোগ থাকতে পারে। প্রশ্ন হচ্ছে, যদি রয়টার, বিবিসির মতো, এটা রেপুটেড, ওরা কোনো লোকাল অর্গানাইজেশন না বা পাকিস্তানের অর্গানাইজেশন না, তারা যদি একটা প্রশ্ন তোলে, সেই প্রশ্নের ক্ল্যারিফিকেশন দেওয়ার কাজ কিন্তু আমাদের ভারতবর্ষের সরকারের একটা উচিত। মানুষেরও অধিকার আছে, আজ পর্যন্ত মানুষেরও অধিকার আছে জানার, কিন্তু কখনো কখনো তো আমাদের গোপনীয়তা অবলম্বন করতে হয় পারিপার্শ্বিক কারণে, সেটাই কি এইটা বলে মনে হয়? আমি যে কোনটা গোপনীয় আর কোনটা যে পাবলিক ডোমেন, আমি একটু প্রচন্ড ভাবে কনফিউজ রয়েছে। মানে এখন প্রোটোকল মানা হচ্ছে না, প্রোটোকল তো পরে, ওটা তো অভিনন্দনের যেটা, সেটা তো পরে আসছি। কতগুলো জায়গা আমার মাথায় প্রশ্ন উঠছে, সেগুলো কেন আমরা পাবলিক ডোমেনে আনছি না। আমরা কিন্তু প্রশ্নটা করিনি, কেউ করেনি, যে বালাকোটে কত লোক মারা গেছে, এই প্রশ্নটা কিন্তু ভারতবর্ষে কেউ করেনি। করেছে ওই যেটা দীপাঞ্জন বলল, যে রেপুটেড নিউজ এজেন্সিস, তাদের উপরে মোটামুটি আমরা ধরে নিই দে আর অথেন্টিক এবং অথরিটি, তাদের কাছে এই প্রশ্নটা রয়েছে, কারণ তারাও তো এই ইটস এ ভেরি বিগ ইনসিডেন্ট গ্লোবালি। সেই জায়গাটায় যদি কেউ প্রশ্ন করে, কারণ আমরা অত্যন্ত খুশি একটা সাকসেসফুল মিশনের জন্য, অবশ্যই, তারপরে যদি সেখানটা একটা প্রশ্ন ওঠে আমাদের আঘাত লাগে, কিন্তু সেইটার একটা কোথাও না কোথাও তো একটা দায়বদ্ধতা আছে। কালকে এয়ার ভাইস মার্শাল তিনি কেন এখান থেকে হোয়াই ডিড হি শাই হবে, যে আমার এই অধিকার নেই প্রায় করা। দ্বিতীয়ত, যেটা আমরা আগেও আলোচনা করেছি আয়ন, তুমি যদি স্টেটমেন্টটা যখন দিচ্ছিলেন, সেই সময় এক জায়গায় বলা হয়েছে যে পাকিস্তান এয়ারক্রাফট কিন্তু তাদের পেলোডটাকে ফেলেছে একটা আর্মি ফর্মেশনের ভেতরে। তারপরে মানে একটা চিন্তা, একটা পজ দিয়ে, কারণ আমরা কয়েকদিন ধরে বডি ল্যাঙ্গুয়েজ এবং কী শব্দ ব্যবহার হচ্ছে তার উপরে অনেক আলোচনা করেছি। হাউএভার, কোট করছি পুরোটাই, no significant damage caused. Now, I as an Indian, I have a right to know whether, one, any damage caused, one. Number two, আমাদের সময় একটু এক সেকেন্ডে, if no, if yes, then what was the extent of damage in terms of the
হেডকোয়ার্টার ফরমেশন ইন টার্মস অফ দ্য হিউম্যান লাইফ। আমার তো জানা ঠিক, অধিকার আছে। এইখানে ধোঁয়াশা রাখার ধোঁয়াশা কেন, এই নিয়ে একটা প্রশ্ন উঠছে। যাই হোক না কেন, আন্তর্জাতিক যে চাপ পাকিস্তানের ওপরে প্রবল, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। আজকেও সুষমা স্বরাজ যেভাবে চাপ সৃষ্টি করেছেন ইসলামিক শক্তিশালী ইসলামিক দেশগুলির বৈঠকে, এবং ওই বৈঠকে এই প্রথম ভারতের বিদেশ মন্ত্রী পৌঁছলেন, বক্তব্য রাখলেন। সেই অভিমানে, সেই রাগে, সেই হিংসায়, ঈর্ষায় পাকিস্তান গেল না। আমরা সেই খবর নিয়ে আসবো, একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন।